হয়েছে? লাইভে আসছি? আচ্ছা, ঠিক আছে। রবিউল চলে আসছো। দুইজন থেকে আসছে। আচ্ছা, আচ্ছা, সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাকিরা কই? বাকিরা কই? দ্রুত আসো। আচ্ছা, বাকি সব কই রে? হুম, চলে আসছো যারা মোটামুটি আসার মনে হয় চলে আসছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের সামনে আসতে পেরে এখন ভালো লাগছে। আচ্ছা, কে কে আসছো? আচ্ছা, তোমাদের মধ্যে হচ্ছে যারা ভর্তি হয়ে গেছো তারা অবশ্যই অবশ্যই প্রিয়ম ভাইয়া আর হচ্ছে পাবন ভাইকে নক করে মেসেঞ্জার গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড হয়ে নিবে, ঠিক আছে? আমি একটু গ্রুপগুলো চেক করলাম, আজকে তোমরা ভর্তি হইছো। ফর্মের লিস্টে আমি দেখছি অনেকের নাম, কিন্তু হচ্ছে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই নাই। আচ্ছা, জেরিন বলছো কেমন আছেন ভাইয়া? ভালো আছি। না না সোমা, তুমি একা না। মোটামুটি আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি এখানে 10+। এখন তোমরা কয়জনকে দেখতে পাচ্ছ আমি জানি না। 2 মিনিট টাইম দিচ্ছি, হ্যাঁ, সবাইকে চলে আসার জন্য 2 মিনিট টাইম দিচ্ছি। হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা এটা একবার একটু জানাই দাও, তারপরে শুরু করে দিই। আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ পড়া তো থাকবেই, সাথে হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট থাকবে। আর হচ্ছে আমরা ওই যে প্রিয়ম ভাইয়া তোমাদের বুক লিস্ট আজকে সম্ভবত দিয়েছে, তো আমিও কেমিস্ট্রির বুক লিস্টটা আজকে একটু দিয়ে দিব, ঠিক আছে? তো ওইটা আন্দাজে যাদের এখন বই কেনার খুব আগ্রহ তারা কিনো। আর যারা মনে করো যে একদম লেটেস্ট এডিশনের বইটা চাচ্ছ তারা হচ্ছে 1 মাস 1.5 মাস পরে কিনো। কারণ 1.5 মাস পরে তোমাদের যে সিনিয়র ব্যাচ আছে ওদের হচ্ছে অ্যাডমিশন শুরু হয়ে যাবে, তখন হচ্ছে নতুন বই আবার আসবে। তো তখন এটা কিনতে পারো, সমস্যা নেই। কিন্তু ম্যাথ বইটা সবার জন্য একটু ইমিডিয়েট দরকার, বুঝছো? এই জন্য আর কি ম্যাথটা সবাই চেষ্টা করো কিনে নেওয়ার, কারণ প্র্যাকটিস করাটা ম্যাথ অনেক বেশি দরকার, ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের উপর। আচ্ছা, সবাই বলছে অল ক্লিয়ার। অল ক্লিয়ার, ওকে। ওকে, আচ্ছা, দেখো, আমরা হচ্ছে আজকে পড়বো কোয়ান্টাম সংখ্যা।
কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যা পড়ার আগে তোমরা আমার একটু বলো তো যে এসএসসি তে 9 10-এ কারা কারা কোয়ান্টাম সংখ্যা পড়ছিলা, একদম ইন ডিটেইলস কোয়ান্টাম সংখ্যা পড়ছো, কারা কারা পড়ছিলা দেখি একটু জানাও তো। কোয়ান্টাম সংখ্যা, এরপর হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার পর আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলা পড়বো, তারপর বর্ণালী পড়বো। অর্থাৎ আমাদের আর মাত্র ফ্রি সাইকেলে মানে সাইকেল অনের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে কেমিস্ট্রি ফ্রি ক্লাস আর মাত্র 2টা হবে। কেমিস্ট্রি ফ্রি ক্লাস আর 2টা হবে, ঠিক আছে? আর 2টা ফ্রি ক্লাস পাবা কেমিস্ট্রির জন্য। তারপরে কেমিস্ট্রি পেইড ক্লাসে চলে যাবে। আর বাকিগুলা যেভাবে, যেমন প্রিয়ম ভাইয়ের ম্যাথ ক্লাস, পার্বণ ভাইয়ের ফিজিক্স ক্লাস এবং বায়োলজি ক্লাস, এইগুলা হচ্ছে ফ্রি সাইকেলে। এইভাবে যতদিন না ওই ফ্রি সাইকেলের সিলেবাসটুকু শেষ হচ্ছে ততদিন ওটা চলবে। আর কেমিস্ট্রি পেইডে শিফট হয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা পেইড মানে পেইড ব্যাচে আছো তারা তো আছোই। আচ্ছা, কে কি? আচ্ছা, বলছো কিছু কিছু পড়ছিলাম, একজন বলে দিছো পড়িই নাই। ভালো, না পড়লে অনেক ভালো। তাহলে আজকে নতুন নতুন লাগবে, আর যে পড়ছো তার দ্বারা আরো ভালো লাগবে। ঠিক আছে, আসো এখন কথা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা 2টা শব্দ বারবার দেখবো, অরবিটাল, অরবিট। তো এই জিনিসটা আমাদের আগে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। তো এটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে তোমরা কে কোন জায়গা থেকে আছো, কে কোন জায়গা থেকে ক্লাস করছো সেটা একটু কমেন্ট করো। কে কোন জায়গা থেকে ক্লাস করছো সেটা একটু জানাও, আমরা 2টা শব্দের সাথে একটু পরিচিত হব, ঠিক আছে? দুইজন পাচ্ছি, একজন হচ্ছে ঢাকা, ঠাকুরগাঁও, খুলনা, ঢাকা, ঠাকুরগাঁও। আচ্ছা, নরসিংদী। আর কেউ? ভালো লাগছে বাবা, অনেক দূরের দূরের এলাকা থেকে ক্লাস করছো। আমার কাছের এলাকার 2জন আছে দেখতেছি, খুলনার মাত্র 2জন আছে। আচ্ছা, যারা খুলনার 2জন আছে, এখন তোমাদেরকে আমি যদি বলি যে আমি হচ্ছে খুলনা সদরের মধ্যে আছি, তোমরা এসে আমার সাথে দেখা করে যাও, তাহলে খুলনা সদরের মধ্যে আছি, সদর কি অল্প একটু জায়গা না, অনেক বড় জায়গা না? তাহলে তোমাকে যদি আমি আমার ঠিকানাটা জাস্ট বলি, তুমি আমাকে জিজ্ঞাসা করলা যে ভাই আপনি কোথায় আছেন, আমি দেখা করবো। ঠিক আছে, আমি তোমাকে বললাম আমি খুলনা সদরে আছি, তুমি আমারে খুঁজতে আসলা, খুলনা সদরের মধ্যে তুমি আমারে খুঁজে পাবা? ঠিক আছে, তো এইটা হচ্ছে ধরো অরবিট কিরকম, অরবিট হচ্ছে ইলেকট্রনের ওই রকম একটা লোকেশন, ইলেকট্রনের লোকেশন যে পরমাণুতে ইলেকট্রনটা কোথায় আছে, ইলেকট্রনটা কোথায় আছে। এখন ধরে নাও এইটা হচ্ছে আমাদের সেই খুলনা সদর, হ্যাঁ, খুলনা সদর। আমি নিলাম ইলেকট্রন, আমার অবস্থান কোথায়, আমার লোকেশন হচ্ছে খুলনা সদরে। এখন তুমি আসলা, আইসে আমার তো খুলনা সদরের মধ্যে খুঁজে পাচ্ছ না, এইখানে আমার খুঁজে পাওয়ার চান্স হচ্ছে 2%। আমার খুঁজে পাওয়ার চান্স হচ্ছে 2%। এখন তোমাকে যদি আমি বলি যে হচ্ছে খুলনা সদর থেকে তুমি হচ্ছে রয়্যাল মোড়ে আসবা, রয়্যাল মোড় খুলনার খুব বিখ্যাত একটা জায়গা, হ্যাঁ, রয়্যাল মোড়ে আসবা। রয়্যাল মোড়ে এসে ওইখান থেকে আসবা হচ্ছে মডার্ন টাওয়ার। রয়্যাল মোড়ে এসে ওইখান থেকে মডার্ন টাওয়ার আসলা। মডার্ন টাওয়ারের গলির ভিতরে ঢুকে একটা ধরো এখানে রোড নম্বর হচ্ছে এক্স, তারপর হচ্ছে তোমার ফ্ল্যাট বা বাড়ির নাম্বার হচ্ছে তোমার ধরে নাও ওয়াই, ঠিক আছে? তো তোমাকে যদি আমি এই ঠিকানাটা দেই, এখন বলো তো এই ঠিকানায় তোমার আমাকে খুঁজে পাওয়া বেশি সহজ নাকি এই ঠিকানাটা দিলে আমাকে খুঁজে পাওয়া বেশি সহজ? আমার কোথায় থাকার সম্ভাবনাটা বেশি, তুমি কোন এলাকা কোন ঠিকানাটা পাইলে আমাকে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা বেশি, 1 নম্বর ঠিকানা নাকি 2 নম্বর ঠিকানা, বলো তো? আচ্ছা, কুমিল্লা থেকে একজন আছে, নোয়াখালী থেকে কেউ আছে কিনা? স্বতন্ত্র রাষ্ট্র, কেউ কিছু মনে করে না, হ্যাঁ, মজা করলাম। আচ্ছা, 2 নম্বর সবাই বলছো 2 নম্বর, হ্যাঁ।
2 নম্বর। তো আমাদের এই যে তোমরা সবাই জানো যে হচ্ছে 2 নম্বর, এক্স্যাক্টলি আমাকে তোমরা এইখানে যদি এই ঠিকানাটা তোমাদেরকে যদি আমি দিয়ে দেই, তোমরা 2 নম্বরে আসলেই আমাকে খুঁজে পাবা। তুমি আমার একদম আমাদের যে ক্লাসরুম এসে নক করবা যে ভাইয়া চলে আসছি, কিন্তু ঠিকানা দেয়া যাবে না। আচ্ছা আস, তো দেখো এখানে অরবিটাল আর অরবিট, এইটা হচ্ছে আমাদের পরমাণু। এখন ইলেকট্রন, তুমি জানো যে আমরা বলি ইলেকট্রন এখানে ঘুরে, ইলেকট্রন এইখানে ঘুরে, এই অক্ষের মধ্যে ঘুরে। অক্ষের মধ্যে ঘুরে মানে কি, এই অক্ষটাই হচ্ছে আমাদের সেই অরবিট, অরবিট হচ্ছে এই অক্ষটা। কিন্তু এই অক্ষটা অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা অঞ্চল, তাহলে এই অঞ্চলের মধ্যে কোথায় আছে, এক্স্যাক্টলি কোথায় আছে, মানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোন জায়গায়, সেইটাই হচ্ছে আমাদের অরবিটাল, সেইটাই হচ্ছে আমাদের অরবিটাল। তো অরবিটের ওইরকম কোন, অরবিটকে তোমরা বলতে পারো প্রধান শক্তি স্তর বা হচ্ছে প্রধান কক্ষপথ, যেটা বলো সেটাই রাইট, ঠিক আছে। কিন্তু এখন অরবিটালের একটা এক্সাক্ট সংজ্ঞা আছে, অরবিটালের এক্সাক্ট সংজ্ঞা আছে, যেটা আমাদের ক দাগে আসে, সম্ভবত সিকিউতে কতে বেশি আসে, বুঝছো, কালো পেনটা সিকিউতে কতে বেশি আসে হচ্ছে আমাদের অরবিটালের সংজ্ঞাটা। দেখো অরবিটালের সংজ্ঞাটা তোমরা, এটা হচ্ছে কি আমাদের সেই প্রধান শক্তি স্তর, ঠিক আছে। আজকে আমরা অনেকগুলো সংজ্ঞা শিখবো, দেখো। আর অরবিটালের সংজ্ঞাটা হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের চারিদিকে যে এলাকায় আবর্তনশীল তো আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের, এই এই শব্দটা আমরা সামনে বুঝবো যে ইলেকট্রন মেঘ জিনিসটা কি, সেটা আমরা দেখব। অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95%। দেখছো আমি বলছিলাম না যে আমাকে পাওয়ার সম্ভাবনা 95 থেকে 98%, সেরকম ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 90 থেকে 95%। এই জিনিসটা, এটা কিন্তু একদম এক্সাক্ট মান, হ্যাঁ, এটা তুমি তোমার ইচ্ছা মতো লিখলে হবে না, এইটাই লিখতে হবে, এটা অনেক সময় অবজেক্টিভেও আসে। 95% হয়ে থাকে সে এলাকাকে অরবিটাল বলে, সে এলাকাকে অরবিটাল বলে। এইটুকু সবাই বুঝছে কিনা, যেটা বললাম যে প্রধান কক্ষপথ বা হচ্ছে আমাদের, লাইট থেকে আটকে গেছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এটা কি ক্লাস কি আটকে গেছিল, লাইক ক্লাস কি আটকে গিয়েছিল, একটু বলো তো। আচ্ছা দেখো, আমরা কি বলছি যে এইটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর, মনে করো এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর। এখন এর মধ্যে কলম আরেকটা কি, এখন এর মধ্যে আমাদের ইলেকট্রনটা পাওয়ার, ধরো এর মধ্যে ইলেকট্রন আমাদের আছে, আমরা জানি যে শক্তি স্তরে কোথাও না কোথাও ইলেকট্রন আছে, কিন্তু ধরলে হচ্ছে তুমি এইখানটায় আমাদের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, তাহলে এইখানে একটা অরবিটাল, এটাই আমি বোঝাইতে চাচ্ছি, বুঝছো। তো এই জিনিসটা সম্পর্কে আমরা আরো ক্লিয়ার ধারণা নিব। এই অরবিটালের ধারণা আমি গত ক্লাসে দিয়েছিলাম, বলতো যে হচ্ছে অরবিটালের এক্সাক্ট ধারণা আমরা কোনটা থেকে পাই, এইটা সবাই কমেন্ট করো, সাই নাকি সাই স্কোয়ার, এটাকে দিলাম অন, এটাকে দিলাম টু, বলতো এই অরবিটালের ধারণাটা কোনটা থেকে পাই, অন নাকি টু থেকে, অন নাকি টু থেকে, অরবিটালের এক্সাক্ট ধারণা কোনটা থেকে পাই, অন নাকি টু, বলো, সবাই কমেন্ট করো। আচ্ছা আর একটু বড় করে লেখেন, আচ্ছা ঠিক আছে লিখবো, এরপর থেকে বড় করে লিখবো। হালকা একটু জুম করে দে।
জুম করে দে। হ্যাঁ, না একটু জুম করে দে। তার উপর ঠিক আছে, এবার ঠিক আছে। আশা করি এইবার তোমাদের ঠিক আছে। এখন কি দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার? আশা করি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ। কে বললো এক? এক বললা কে? তুমি কি গত ক্লাস করো নাই? ইলেকট্রনের অবস্থান বা হচ্ছে অরবিটালের এক্সাক্ট ধারণা, হ্যাঁ আমরা এটা থেকে পাই, সাই থেকে পাই, কিন্তু আমি বলছি এক্সাক্ট একদম ইলেকট্রন কোথায় আছে তুমি নিশ্চিত ভাবে বলতে পারবা সাই স্কয়ার থেকে। আমি বলছিলাম সাইয়ের তাৎপর্যতে বলছিলাম। রবিন বলছে ইলেকট্রন নেকটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ ইলেকট্রন নেক বুঝাবো, আমরা একটু সামনে যাই বুঝাবো। ইলেকট্রন নেকের টপিক আছে, ওইটা আমরা বুঝাবো। আচ্ছা আসো এবার আমরা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যায় চলে যাই। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? এটা কি সবাই তুলছো? এটা সবাই তুলছো কিনা? এটা সবাই তুলছো কিনা একটু জানাও, আমি মুছে দিব। এটা সবাই তুলছো কিনা? এই সংজ্ঞাটা সবাই তুলছো কিনা? এটা তোমাদের পরীক্ষায় আসে, অনেকবার পাবা, বহুবার পাবা, সিকিউতে কদাগে অহরহ পাবা। এটা তোলা শেষ? কমেন্ট করে জানাও যে ভাই এটা তোলা শেষ। শেষ। ওকে, আসো। এবার দেখো, এবার আমরা কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের পরমাণুতে ইলেকট্রন গুলা হচ্ছে প্রধান শক্তি স্তরে ঘুরে, নিউক্লিয়াসের চারিদিকে প্রধান শক্তি স্তরে ঘুরে, ও নির্দিষ্ট একটা ঘূর্ণনের দিক আছে। তারপর হচ্ছে ও কোন অরবিটালে আছে বা ইলেকট্রনের কোথায় আছে, মানে শক্তি স্তরে কোথায় আছে এক্স্যাক্টলি, তারপরে কিভাবে ঘুরছে, এই সব কিছু বা কক্ষপথের আকারটা কেমন, আকৃতিটা কেমন, এই সব কিছু প্রকাশক সংখ্যাকে বলে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো এই সংজ্ঞাটা অনেক সময় আমরা স্কিপ করে চলে যাই, বা হচ্ছে অনেকে পড়ায় না যে সংজ্ঞাটা দরকার নাই, এরকম বলে বোঝায় দিয়ে চলে যায়, কিন্তু আমাদের সংজ্ঞাটা খুবই দরকার, সংজ্ঞা পরীক্ষায় আসে। তো আমরা এটা একটু লিখে নিই। পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস এবং নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণনের দিক প্রকাশক সংখ্যাকে বলে কোয়ান্টাম সংখ্যা। দেখো এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। কি বলছি? পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি, মানে এটা তোমার এইরকম নাকি এইরকম নাকি এইরকম, এটা বোঝাবে কোনটা, আকার আকৃতি, ঠিক আছে? আকার আকৃতি। শক্তি স্তরের বিন্যাস, মানে ওই যে বললাম যে শক্তি স্তরের বিন্যাস, এটা আমরা বুঝবো কোয়ান্টাম সংখ্যার মধ্যেই আছে, শক্তি স্তরের বিন্যাস এবং নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণনের দিক। ওই যে বললাম ইলেকট্রন ঘুরছে, কিন্তু কোন দিকে ঘুরছে, কাকে কেন্দ্র করে ঘুরছে, কিভাবে ঘুরছে, সেই জিনিসটা, ঘূর্ণনের দিক, প্রকাশক সংখ্যা, এই সব কিছু, এই সবগুলা বৈশিষ্ট্যকে কিছু সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, সেই সংখ্যাকে বলে
সেই সব সংখ্যাকে বলে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সেই সকল সংখ্যাকে কি বলে? কোয়ান্টাম সংখ্যা। সেই দিক প্রকাশক সংখ্যা সমূহকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। সেই দিক প্রকাশক সংখ্যা সমূহকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এখন এই কোয়ান্টাম সংখ্যা এক প্রকার না, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা আমাদের 4 প্রকার। লিখো সবাই। এখানে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। এক নম্বর কি? এক নম্বর লিখে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা লিখে হচ্ছে ইংলিশে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 নম্বর আসো সহকারী। তোমাদের স্কুলে প্রধান শিক্ষক থাকার সাথে সাথে সহকারী একজন থাকে না? তো এখানেও সেরকম সহকারী একজন আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটা একটা নাম, এটা দুইটা নাম আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা হচ্ছে আমাদের এটা বলা হচ্ছে সাবসিডিয়ারি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বরে আসো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে ইংলিশ হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। দেখা যাচ্ছে তো? ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা আসো এবার 4 নম্বরে, এটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা ইংলিশ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তো এইটুকু তোমরা তুলছো কিনা? এবার হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি বুঝাবো। এবার প্রত্যেকটা এই 4টা পয়েন্ট আমি বুঝাবো। সবাই বলো যে এই পর্যন্ত সবার তোলা শেষ কিনা? এই পর্যন্ত তোলা শেষ কিনা? এই পর্যন্ত তোলা শেষ কিনা? সবাই বলো, একজন বলছো, আর 2-1 জনের কমেন্ট দেখতে চাই যে ভাই এই পর্যন্ত তোলা শেষ। জি, জি, আচ্ছা, আশা করি উপরেরটুকু অন্তত তোলা শেষ। আরো কেউ একজন বলো শেষ। ওকে, ঠিক আছে। এবার আসো, এবার হেডিং দাও যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার হেডিং দাও প্রধান কোয়ান্টাম সংখ্যা। হেডিং দাও সবাই, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আজকের ক্লাসে একটু লেখা বেশি, হ্যাঁ, তো ক্লাসটা সবাই লিখবা, আমার সাথে সাথে দ্রুত লিখবা। লিখো, এইটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন শক্তি স্তরে আছে সেটি প্রকাশক সংখ্যা। মানে কি? একটা ইলেকট্রন, ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এখন এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ। এখন এইটা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করব যে ইলেকট্রনটা
এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই 1 নম্বরে আছে না 2 নম্বরে আছে নাকি 3 নম্বরে আছে, এটা হচ্ছে এই দ্বারা প্রকাশ করব। তো একে প্রকাশ করা হয় এন দ্বারা, যেহেতু তোমরা এই এন এর সাথে সবাই পরিচিত, এন এর সাথে বিগত ক্লাসগুলোতে সবাই পরিচিত। এখানে পয়েন্টটি লিখো, একে প্রকাশ করা হয় এন দ্বারা। এই এন এর মানগুলা কি? এন এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা, এন এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা, এবং এটা শুরু হবে 1 থেকে, 1 2 3 4 ডট ডট, ঠিক আছে, এন পর্যন্ত যাবে। তো এই 1 2 3 4 কি, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, এটা একে প্রকাশ করা হয় এন দ্বারা, ঠিক আছে। আর এইটা হচ্ছে, এটা দ্বারা কক্ষপথের আকার জানা যায়। এটি দ্বারা কক্ষপথের আকার জানা যায়। এখন আকার বলতে কি, আমরা তুমি ধরো এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তাহলে এই যে এইটুকু হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এইবার হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তাহলে কি এন এর মান যত বাড়ছে আমাদের শক্তি স্তরের আকার মানে সাইজটা তত বাড়ছে, তাই না? তো এটা হচ্ছে এইটা দ্বারা কক্ষপথের আকার জানা যায়। এটা আবিষ্কার করছিল কে? বিজ্ঞানী বোর হচ্ছে এটা আবিষ্কার করছিল। বিজ্ঞানী বোর হচ্ছে এটা আবিষ্কার করছিল, আর এটার একটা প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রেখা, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর মধ্যে প্রধান বর্ণালী রেখা, এখানে হচ্ছে প্রধান বর্ণালী রেখা, ঠিক আছে, প্রধান বর্ণালী রেখার ব্যাখ্যা। প্রয়োজনীয়তাকে হাইড্রোজেন পরমাণুর প্রধান বর্ণালী রেখার ব্যাখ্যা। এই যে এই পয়েন্টটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস তারপরের ক্লাসে বুঝবো, এই পয়েন্টে আমরা নেক্সট ক্লাস তারপরের ক্লাসে বুঝবো। আর এই যে আবিষ্কারক, তোমরা বোর পরমাণু মডেল এতদিন ধরে পড়াইছি না, এই এনটা কি, এন এর সাথে পরিচিত হয়েছে বোর পরমাণু মডেল থেকেই। তো এই জিনিসটা আবিষ্কার করেছিল কে? বিজ্ঞানী বোর। আর এটি দ্বারা কক্ষপথের আকার প্রকাশ করা হয়, আর একে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা। এন এর মান হতে পারে 1 2 3 4। তো সবাই বলো যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার হলে আমি সামনে এগোবো। এইবার হচ্ছে আমাদের আসল পড়া শুরু, কোয়ান্টাম সংখ্যার আসল পড়া বা আসল ঝামেলাটা শুরু হবে হচ্ছে আমাদের এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। সবার তোলা শেষ এইটুকু? সবার তোলা শেষ এইটুকু? ওকে, সবাই বলছো ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, এবার সবাই হেডিং দাও যে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বলার আগে হচ্ছে তোমাদের কিছু কথা বলি। তোমরা হচ্ছে সবাই দেখছো যে হচ্ছে আমাদের সাইকেল 2টা 5 তারিখে শুরু করার কথা ছিল, কিন্তু আমরা হচ্ছে ওটাকে পিছায়ে 10 তারিখ করে দিয়েছি। ওটা কিছু কারণে করছি, কারণ আমাদের হচ্ছে আমার নিজেরই পরীক্ষা চলছিল, তোমাদের প্রিয়ম ভাইয়েরও পরীক্ষা চলছিল, এই জন্য আর কি ওইটার ওরিয়েন্টেশনটা আমরা 10 তারিখে করব। আর হচ্ছে তোমাদের পার্বণ ভাই একটু ব্যস্ত ছিল, এই জন্য হচ্ছে এই কয়েকদিন ক্লাসটাও একটু স্লো চলছিল, ঠিক আছে, এই জন্য। তো এখন থেকে আবার আমরা সবাই একটু মোটামুটি ব্যস্ততা কমে গিয়েছে, তো সবাই ক্লাস রেগুলার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর 10 তারিখে
আর যারা হচ্ছে ভর্তি হও নাই, আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হও নাই, সবার জন্য বলি, যারা হচ্ছে ক্লাসে একদম নতুন আছে, তারা হচ্ছে অনেকে কনফিউজড, মানে পেজে বা হচ্ছে আমাকে ইনবক্সে বলতেছে যে ভাই একটা সাইকেলেই কি এই কোর্সটা শেষ কিনা? মোটেও না, একটা সাইকেলে কেন শেষ হতে যাবে? তোমাদের এইচএসসি লাইফ হচ্ছে 1.5 থেকে 2 বছরের একটা টাইম। তো এই 1.5 থেকে 2 বছরের টাইমে আমরা হচ্ছে তোমাদের এই 0 to 0 কোর্সটাকে 7 থেকে 8টা সাইকেলে ভাগ করব। 7 থেকে 8টা বা ওইরকম 6-7টা সাইকেলের মতো হবে, ঠিক আছে? তো 6-7টা সাইকেলের মধ্যে আমরা তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে 4টা সাবজেক্ট, শুধুমাত্র সায়েন্সের 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের হচ্ছে আমরা তোমাদেরকে পুরো সিলেবাস কভার করে দেবো, পুরো সিলেবাস কভার করে দেবো। আর যদি ইন ফিউচার সামনে কোনো সাবজেক্ট ইনক্লুড করি আমরা, সেটা হচ্ছে তোমরা জানতে পারবা, সেটা অন্য বিষয়। কিন্তু আপাতত আমরা এই 4টা সাবজেক্টেরই সবকিছু করে দেবো। এবং আমাদের একটা সাইকেলের বৈশিষ্ট্য হচ্ছে তোমার যে একটা সাইকেলে এই যে 4টা সাবজেক্টের মিনিমাম একদম সর্বনিম্ন হইলেও 6টা অধ্যায় থাকবে। 4টা সাবজেক্টের 6টা অধ্যায় থাকবে, অর্থাৎ কোন কোন সাবজেক্টে 2টা পাবা, কোন কোন সাবজেক্টে 1টা পাবা। ধরো যেটা 1টা পাবা সেটা অবশ্যই অন্য যে সাবজেক্টে 2টা পাচ্ছ সেইটার থেকে সেইটার 2টার সমানই একটা অধ্যায়। যেমন কেমিস্ট্রি যদি তুমি এখানে, আমরা যদি বলি তৃতীয় অধ্যায় এখানে দেয়া আছে, সাইকেল 2 তে তৃতীয় অধ্যায় দেয়া আছে, তৃতীয় অধ্যায় হচ্ছে একদম বিশাল বড় একটা অধ্যায়, ঠিক আছে? আবার যখন কোন একটা সাইকেলে জৈব যৌগ আসবে, ওই সাইকেলে শুধুমাত্র জৈব যৌগ পড়ানো হবে, কারণ কেমিস্ট্রিতে শুধু জৈব যৌগ পড়ানো হবে, কারণ জৈব যৌগ অনেক বড় একটা চ্যাপ্টার, ওটা শেষ করতে অনেক সময় লাগবে, ঠিক আছে? আর হচ্ছে এটা গেল। আর যারা হচ্ছে আমাদের কোর্স ফি কম দেখছো, যে ভাইয়া কোর্স ফি কম, তো তোমরা অন্যান্য জায়গায় দেখবা হচ্ছে কি যে হচ্ছে বেশি কোর্স ফিতে একটা সাবজেক্টে 2-3টা অধ্যায় না এক একটা করে সাইকেল। কিন্তু আমাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন গ্রাম থেকে শহরে যে কোনো জায়গায় যে কোনো স্টুডেন্ট, তোমার তোমার যে বন্ধুটা টাকার জন্য হচ্ছে ভালো জায়গায় পড়তে পারছে না, বা তোমরা যারা পারছো যে হচ্ছে আমরা হাজার হাজার টাকা দিয়ে হচ্ছে অন্যান্য সাইকেল কিনছি বা অন্য জায়গায় পড়ছি, অফলাইনে পড়ছি, অনলাইনে পড়ছি, কিন্তু তোমার কোনো বন্ধু হয়তো পারছে না, তোমরা তাকে আমাদের সম্পর্কে জানাবা, তাকে বলবা যে হচ্ছে এরকম মেডিকেল আর গোল এন্ড সায়েন্স ভাইয়ার একটা কম্বিনেশনে এরকম একটা কোর্স আসছে। তো এটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কোর্স হাইস্ট একদম সর্বোচ্চ প্রাইস হয়তো আমরা রাখবো 1,000 টাকা, ঠিক আছে? সর্বোচ্চ প্রাইস থাকবে 1,000 টাকা। তো সেই যদি 1,000 টাকা থাকে, তো সেইখানে তোমার তখন আমাদের অধ্যায়ের সংখ্যাও বেড়ে যাবে, ঠিক আছে? ধরো সেখানে 10টা-12টা অধ্যায় দিলাম, তখন হচ্ছে 1,000 টাকা আসবে, কিন্তু আমাদের সর্বোচ্চ লিমিটই হবে 1,000, ঠিক আছে? তো এর উপরে কখনো যাবে না। আশা করি যাতে হচ্ছে তোমরা যারা ওই রকম লেভেলে আছে, যারা হচ্ছে পারছে না, তারা যেন তোমাদের অন্যদের মতোই সেম লেভেলের পড়াশোনাটা পায়, অনলাইনে বাসায় বসেই সেম লেভেলের পড়াশোনাটা পায়, এবং অফলাইনে তাদেরকে হাজার হাজার টাকা খরচ করা না লাগে, মাত্র কয়েক হাজার টাকা বা অল্প কিছু টাকা খরচ করে নিজের এইচএসসি লাইফটা শেষ করতে পারে, সেইটার উদ্দেশ্যেই আমরা আসছি। তো তোমরা সবাই আমাদেরকে এই জন্য হচ্ছে যাতে আমরা এই কাজটা সফলভাবে করতে পারি, এজন্য তোমাদের হেল্পটা আমাদের খুবই দরকার। তোমরা যদি আমাদের হেল্প করো, তবেই আমরা তোমাদের সেই বন্ধুদের পর্যন্ত পৌঁছাইতে পারবো, বুঝছো? কারণ তোমরাই জানো যে তোমাদের আশেপাশে কোন বন্ধুটা এরকম সমস্যায় আছে, তুমি তুমি সেটা জানো। আমরা দূরে আছি বা আমরা অনলাইনে আছি, আমরা এই জিনিসগুলো ভালো জানি না। তো তোমরা জানো, তোমরা আমাদের পেজটা, আমাদের ক্লাসগুলা, আমাদের গ্রুপটা শেয়ার দিবা, তাহলে হচ্ছে ওদের কাছে আমরা পৌঁছাইতে পারবো, ঠিক আছে? তো যারা এখনো জৈব যৌগ অনেক কিউট ও ফানি, হ্যাঁ জৈব যৌগ কিউট আর ফানি করেই তোমাদের সামনে আনবো, যাতে হচ্ছে জৈব যৌগের যে ভয় পায় পোলাপান, জৈব যৌগের দেখবে একটা আতঙ্ক। জৈব যৌগ এইচএসসি লেভেলে যখন ফার্স্ট ইয়ারে আসুক, সব সিনিয়র আগে আতঙ্ক, একটা ভয় ঢুকাই দেয় যে জৈব যৌগ আছে এখানে। আসলে জৈব যৌগ কিছুই না, জৈব যৌগ সবচেয়ে সহজ, ঠিক আছে? জৈব যৌগ সবচেয়ে সহজ, এইভাবেই তোমরা পড়বা, সমস্যা নাই। তো যেটা বলছিলাম, তোমরা আমাদের পেজটা যারা লাইক করো নাই, ফলো করো নাই, ফলো করে দিবা, এবং চেষ্টা করবা পেজটা বন্ধুদের মধ্যে, তোমাদের যে স্কুল বা হচ্ছে তোমরা এখন কলেজে উঠছো বা কলেজে ফ্রেন্ডদের মধ্যে যে গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দেওয়া, যাতে হচ্ছে ওই যে আমাদের যে উদ্দেশ্যটা, আমরা যেটা চাচ্ছি যে হচ্ছে সবার মাঝে এই সমমানের শিক্ষাটা পৌঁছায় যায়, সেটা যেন তোমাদের সহযোগিতায় আমরা সফল করতে পারি, ঠিক আছে? তো এটা সবাই একটু চেষ্টা করবা। আর আমাদের সাইকেল 2 এর প্রথম ধাপের ভর্তি চলবে কিন্তু সেই 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে যারা ভর্তি হবা সবার জন্য হচ্ছে 660 টাকাই পেমেন্ট, 660 টাকা
660 টাকা পেমেন্ট। আর এরা হচ্ছে চেষ্টা করবা ওই যে 10 তারিখ সন্ধ্যা 6টার আগে আমাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ যেটা, সেটাতে হচ্ছে সবাই অ্যাড হয়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? পার্বণ ভাই এবং প্রিয়ম ভাইকে নক করবা এই জন্য। হোয়াটসঅ্যাপের জন্য হচ্ছে পার্বণ ভাইকে নক করবা, নিজের রেজিস্ট্রেশন আইডি লিখে, অবশ্যই রেজিস্ট্রেশন আইডি লিখবা। তোমার নাম, তোমার ফেসবুক আইডির থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার রেজিস্ট্রেশন আইডি, কারণ তোমার রেজিস্ট্রেশন আইডি যখনই আমরা আমাদের হচ্ছে ফর্মে বা ওয়েবে দিব, ওটা দিয়ে সার্চ দিব, তখনই দেখবো হচ্ছে তোমার নাম বা তোমার ইন ডিটেইলস সবকিছু আমাদের কাছে শো করে, ঠিক আছে? তোমার রেজিস্ট্রেশন আইডিটা তুমি দিবা, তারপরে আমরা তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নিব, ঠিক আছে? সবাই রেজিস্ট্রেশন আইডিটা ভাইদেরকে ইনবক্স করবা এবং বলবা যে ভাই আমি পেমেন্ট করছি, আমাকে একটু অ্যাড করে দিন, ঠিক আছে? আচ্ছা, তো এইটাই ছিল আমাদের সাইকেল 2 বা এটা নিয়ে কথা। আর হচ্ছে 10 তারিখে তোমাদের ওরিয়েন্টেশন হবে, 10 তারিখে ওরিয়েন্টেশন হবে। 8 বা 9 তারিখে হচ্ছে তোমরা রুটিন পেয়ে যাবা। এবার রুটিন বিষয়ে একটা কথা বলি। রুটিন বিষয় হচ্ছে কি, রুটিন তোমরা অনেকে বলছো যে ভাইয়া রেগুলার ক্লাস হবে কিনা। হ্যাঁ, রেগুলার ক্লাস হবে, সপ্তাহে 7 দিনের 7 দিন তোমাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট, একটা দেখা হবে, দেখা সাক্ষাৎ হবে। তো সেটা কিরকম হবে, ধরে নাও এরকম হতে পারে যে শনি, সোম, বুধবার হইলে হচ্ছে তোমার শনি সোম বুধবার হইতে পারে তোমার ফিজিক্স প্লাস বায়োলজি ক্লাস। এটা হচ্ছে শনি সোম বুধবার, ধরো তোমার, এটা আমি বলছি, এটা তোমার অল্টারও হইতে পারে, ঠিক আছে? সাবজেক্ট চেঞ্জ হতে পারে বা বার চেঞ্জ হতে পারে। আর রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি এইটাই সহ হচ্ছে তোমার কেমিস্ট্রি প্লাস ম্যাথ, ঠিক আছে? এই যে এইভাবে হচ্ছে তোমাদেরকে সুন্দর করে আমরা রুটিনটা সাজাবো, যাতে হচ্ছে তোমাদের একদিনে একটা হজবরলা না বেঁধে যায়। তোমার একটা জিনিস মনে রাখবা, তুমি এখন একদম বেজ লেভেলে আছো, একদম জিরো লেভেলে আছো, তো তোমাকে রুটিন মাফিক যদি তুমি না এগো, এলোমেলো ধরো, এই যে যেমন ফ্রি সাইকেলে লাস্ট এক সপ্তাহের জন্য আমি সরি বলে দিচ্ছি, যে হচ্ছে এই লাস্ট এক সপ্তাহে হচ্ছে আমরা কোনো রুটিন দিই নাই। আমি বলে নিছিলাম যে হচ্ছে আমাদের একটু ব্যস্ততা ছিল, এই জন্য রুটিন দেওয়ার সুযোগ হয় নাই, কারণ রুটিন দিলেও এটা অবশ্যই মেনটেন করা আমাদের দায়িত্ব। এই জন্য হচ্ছে রুটিন দেওয়া হয়েছিল না, যে আমরা ক্লাসের শিডিউল আগে থেকে পোস্ট করে দিয়ে বলছিলাম, কিন্তু তোমরা পেজ সাইকেল অবশ্যই রুটিন পাবা। তুমি যখন রুটিন মাফিক এগোবা, একটা একটা ধাপ করে, তোমার মাথায় একটা চিন্তা থাকবে যে আজকে আমি হচ্ছে ধরো গুণগত রসায়নের 10 নম্বর ক্লাস করছি, আমার পরশু দিন গুণগত রসায়নের 11 নম্বর ক্লাস, এটা তুমি রুটিন দেখলেই বুঝতে পারবা। তখন তোমার মাথায় লক করবে যে ঠিক আছে, তাহলে আমার 10 নম্বর ক্লাসে পড়াটা একবার দেখে নেওয়া দরকার, বা হচ্ছে 11 নম্বর ক্লাসের আগে আমার ওই পড়াটা একটু দেখা দরকার, বা 11 নম্বর ক্লাসে এই টপিকটার পরে এই টপিকটা পড়ানো হইতে পারে, ওইটা আমি একটু আগে থেকে দেখে রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা যখন তোমার কাছে একটা সুন্দর প্রপার রুটিন থাকবে, সেটা তোমার জন্য অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, যদি তুমি রুটিন মেনটেন না করো, তোমাকে আমি বললাম যে আজকে হচ্ছে আমাদের ফিজিক্স ক্লাস আছে 7টায়, আবার কালকে বললাম কালকেও ফিজিক্স ক্লাস আছে 7টায়, আবার 2 দিন গ্যাপ দিয়ে বললাম যে আজকে আমার বায়োলজি ক্লাস, তো তোমার ওই পড়াটাও ওই রকম এলোমেলো হয়ে যাবে, যে এই একদিন 2 দিন 3 দিন পর পর এরকম হুটহাট একটা ক্লাসের টাইম দিয়ে আমি ক্লাস নিচ্ছি, এটাতে আসলে তোমার পড়াশোনাটা পুরোপুরি একটা এলোমেলো পর্যায়ে চলে যাবে। তুমি যতই ভালো পড়ো না কেন, যত ভালো নোটই করো না কেন, যত ভালো করেই পড়ো না কেন, আলটিমেটলি তুমি রুটিন ছাড়া পথভ্রষ্ট হয়ে যাবা, বুঝছো? এটার লং টার্মে ফলাফলটা ভালো আসবে না। এই জন্য আমরা এরকম ভাবে একটা রুটিন করবো। তোমরা অফলাইনে যারা ব্যাচ করো, তারা হয়তো এরকম সপ্তাহে 3 দিন একটা সাবজেক্ট পড়ো, তো আমরাও এইভাবে আর কি তোমাদেরকে নিব। আর শুক্রবার যেটা থাকবে, শুক্রবার হয় আমাদের পরীক্ষা থাকবে, না হলে কিউএনএ সেশন থাকবে, তো এটা তোমরা রুটিন পেলেই জেনে যাবে। আচ্ছা আসো, এবার আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যায় আসি। দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে কি, আমাদের যে প্রধান শক্তি স্তর, এইটা ধরো আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের, এখন এই যে যে আমাদের শক্তি স্তর, ধরো এরকম আরো আছে, এরকম আরো শক্তি স্তর আছে, প্রত্যেকটা শক্তি স্তরের আবার কিছু মানে উপশক্তি স্তর আছে, যেগুলো তো প্রধান শক্তি স্তর, এর কিছু উপশক্তি স্তর আছে, এইগুলোর বিন্যাস, এই উপশক্তি স্তরের বিন্যাস, ধরো এইটার এরকম এরকম একটা আছে, এরকম একটা আছে, এরকম কিছু উপশক্তি স্তর আছে, এরকম আকৃতির, এগুলো আমরা দেখাচ্ছি একটু একটু পরেই দেখাচ্ছি। তো এরকম কিছু উপশক্তি স্তর আছে প্রত্যেকটার জন্য, তো সেইটা প্রকাশ করা হয় কি দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তো এটা সংজ্ঞাটা একটু লিখো। কোন ইলেকট্রন একটি প্রধান
শক্তি স্তরের কোন, বললাম যে প্রধান শক্তি স্তর অনেকগুলো উপশক্তি স্তরে বিন্যস্ত, প্রধান শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিন্যস্ত, কোন উপশক্তি স্তরে আছে, কোন স্তরে আছে সেটি যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এটাই হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় একে এল দ্বারা, ছোট হাতের এল, এই যে আমাদের ছোট হাতের এল, এই এলটা দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। এবার লেখো এল এর মান, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এবার এই জিনিসটা আমরা বুঝবো যে এই লাইনটার মানে কি, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এন কি, এন হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন কি, এন হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা আচ্ছা, এন কি, এন হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, এন হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যা হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যা হবে, এন এল এর মান, এল মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ডেন্ট, এরকম একটা বিষয়। তো এন এর মান যা হবে, এন এর মান হবে 0 সহ n-1, মানে এন এর মান যদি 3 হয় তাহলে 0 1 2, 0 1 2, ধরে নাও n is equal to 3, তাহলে এখানে বলছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 তো লিখবোই আমরা, সাথে লিখবো অন, এবার n-1 2, n এর মান কত বলছি 3, তাহলে n-1 পর্যন্ত, মানে n-1, n এর থেকে এক কম যখনই হবে তখনই স্টপ করব, তাহলে n-1, তাহলে 0 1 2, টুতেই শেষ। এবার যদি আমরা বলি n এর মান হচ্ছে তোমার 2, তাহলে n এর মান কত আসবে বলো তো, n এর মান আসবে হচ্ছে 0, আর n-1 তাহলে 2 1, তাহলে অন। তুমি যদি বলো n এর মান হচ্ছে অন, তাহলে n এর মান 0 তো লিখবই, এবার n-1 করতে বলছে, এটা করলে অন মাইনাস অন 0, তো 0 তো লিখেই ফেলছি, আর লাগবে না। তো n এর মান অন হলে 0। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, বলো তো n is equal to 4 হলে n এর মানগুলা কত, এটা আমাকে কমেন্ট করে বলো, যে n is equal to 4 হলে n এর মানগুলা কত, আমাকে কমেন্ট করে বলো যে n is equal to 4 হলে, সরি, n is equal to 4 হলে n এর মানগুলা কত, কমেন্ট করো, সবাই কমেন্ট করো যে n is equal to 4 হলে n এর মানগুলা কত। শুধু 3 বললে হবে না, একজন কমেন্ট করছো শুধু 3 না, 0 সহ, 0 সহ n-1 পর্যন্ত সবগুলো তোমাকে লিখতে হবে, এইটাই আমরা ভুল করি যে n-1 এর মানটা লিখে দিই শুধু, 0 সহ, 0 সহ যদি তোমাকে 5 বলে 0 1 2 3 4 ওই পর্যন্তই লিখতে হবে। তো অনেকেই লিখছো 0 1 2 3, গুড, ঠিক আছে, ঠিক আছে, আশা করি তাহলে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা আর 2টা পয়েন্ট লিখবো, এটার জন্য আর 2টা পয়েন্ট লিখবো। আচ্ছা আসো, এবার আমরা এই জিনিসটাকে আরেকটু সবিস্তারে জানি। দেখো, ধরো আমি যেটা এতক্ষণ করলাম, n is equal to on, তারপর n is equal to 2, n is equal to 3, n is equal to 4, ঠিক আছে, এটা হচ্ছে n এর মান আমাদের। এবার আমরা এর জন্য l এর মান লিখবো, n এর মান, n এর মান on এর জন্য l এর মান 0, এবার n এর মান 2 এর জন্য l এর মান কত, 0, 0 1, এইভাবে লিখি, হ্যাঁ, বোঝাইতে সুবিধা হবে। l এর মান হচ্ছে এই ক্ষেত্রে 0 1 2, আর এই ক্ষেত্রে হচ্ছে l এর মান 0 1 2 3, দেখা যাচ্ছে এই পর্যন্ত। আচ্ছা একটু উপরে উঠতে হবে আমাকে, আচ্ছা এটা আমরা এই পাশে লিখি,
ওই পাশে লিখবো না, হ্যাঁ আগে এগুলো দেখো। দেখো n এর মান যখন 0, এইটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের এস। এস এস মানে কি, এসটা কি, এখন এই এস গুলো হচ্ছে আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের অরবিট বা প্রধান শক্তি স্তর প্রকাশ করে। আর এস হচ্ছে এই যে এন এর মান অন এর জন্য, এন এর মান 0, 0 এর জন্য এস, এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর। আমাদের প্রধান শক্তি স্তর পাইছি এস, উপশক্তি স্তর। এবার এন এর মান যখন 2 হবে, 2 হইলে এর উপশক্তি স্তর কয়টা থাকবে, দেখো উপশক্তি স্তর থাকবে এন এর মানের সমান। উপশক্তি স্তর সংখ্যা এনটি, উপশক্তি স্তর সংখ্যা এনটি। দেখো এখানে 0 এর জন্য তো এস আমরা জানি, এই যে এর মান 0 হইলে এস, ঠিক আছে। এবার অনের জন্য পি, অনের জন্য পি। এবার 3 ক্ষেত্রে আসো, আমরা 0 এর জন্য এস তো আমরা দেখছি, অনের জন্য পি ও পাইছি, ঠিক আছে। এবার 3 এর জন্য, 2 এর জন্য আসবে ডি। এবার যদি আমরা 4 করি, n is equal to 4, এর জন্য n এর মান আসছে 0 1 2 3। এখন 0 এর জন্য আমরা s পাইছি, 1 এর জন্য p পাইছি, 2 এর জন্য d পাইছি, 3 এর জন্য আসবে f। তাহলে কি আমি কি বোঝাইতে পারছি, বোঝাইতে পারছি এই পর্যন্ত? দেখো এই জিনিসটাকে যদি আমরা একটু সামারাইজ করি উপরে মুছে, যে যখন আমাদের l is equal to 1, সরি 0, l is equal to 1, l is equal to 2, l is equal to 3, অনের জন্য এটা হচ্ছে s উপশক্তি স্তর, 0 এর জন্য s উপশক্তি স্তর, অনের জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই উপশক্তি স্তরগুলোর নাম। এখন এইগুলা spd কেন বলা হয়েছে, spd কেন বলা হয়েছে? s মানে হচ্ছে, s এর অর্থ হচ্ছে শার্প, s এর অর্থ হচ্ছে শার্প, p তে হচ্ছে প্রিন্সিপাল, p তে হচ্ছে প্রিন্সিপাল, d তে হচ্ছে ডিফিউজড, f এ হচ্ছে ফান্ডামেন্টাল, এই চারটার অর্থ আমরা ক্লাস করতে করতে বুঝে যাব, ঠিক আছে। আসো, আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করো। ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। যেভাবে বুঝছি তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। বুঝছি, একটু চার্জে লাগা, চার্জে লাগাই বস, বন্ধ হয়ে যাবে কিন্তু। আচ্ছা আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। আচ্ছা আমরা এবার তাহলে সামনে এগোই। দেখো এন এর এই পর্যন্ত আমরা বুঝছি, এন এর মানগুলো এখন আশা করি আমরা নির্ণয় করতে পারবো। তোমাদেরকে এন এর মান দেয়া থাকলে এন এর মান তোমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবা, তাই না? নিচ্ছে চার্জ, ধরে থাক। আচ্ছা এবার দেখো, তাহলে এর জন্য আমাদের আর কিছু লাইন লিখতে হবে। দেখো এটার আবিষ্কারক কে, এটার প্রয়োজনীয়তা কি, এই দুটো জিনিস জানবো, তারপর আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা শেষ। এবার হচ্ছে এটা আবিষ্কারক কে, আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী সমারফিল্ড, সমারফিল্ড। তো এইটা এই জন্য একে অনেক সময় বলা হয় সমারফিল্ডের কোয়ান্টাম সংখ্যা, সমারফিল্ডের কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। সমারফিল্ড, বিজ্ঞানী সমারফিল্ড। আর এইটা হচ্ছে বর্ণালীতে এটার প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা হচ্ছে বর্ণালীতে সূক্ষ্ম রেখার ব্যাখ্যা, বর্ণালীতে সূক্ষ্ম রেখার ব্যাখ্যার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে কক্ষপথের আকৃতি প্রকাশ করে,
কক্ষপথের আকৃতি প্রকাশ করে, কক্ষপথের আকৃতি, আকৃতি আর আকার। আকার মানে হচ্ছে তোমার বড় না ছোট, কত বড় বা কত ছোট সেইটা, আর আকৃতি হচ্ছে সেটা কিরকম, গোলাকার না ডিম্বাকার না লম্বা না খাটো সেই জিনিসটা। ঠিক আছে, তো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা শেষ। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার, এই পর্যন্ত সবার ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা আসো এইবার আমরা যাব হচ্ছে আমাদের, এই পর্যন্ত সবাই তুলছো? সবাই একটু কমেন্ট করে জানাও যে তুলছো কিনা এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তো আমরা মুছি। এবার আসো আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম নাম্বার। এখন তোমরা জানো যে এইটা হচ্ছে আমাদের কেন্দ্র, কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ, এইটা হচ্ছে আমাদের সেই নেগেটিভ চার্জ, এখানে আছে নেগেটিভ চার্জ আছে। তো এই যে যে পজিটিভ আর নেগেটিভ এই দুইটার আকর্ষণের কারণে এখানে একটা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। প্রথমে এই দুটা কি একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আমরা পড়ছিলাম না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তৈরি হলো। এখন ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে এর মধ্যে হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এর মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই যে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হইলো, এই চৌম্বক ক্ষেত্রের কারণে এই যে শক্তি স্তরগুলো আবার বিন্যস্ত হয়। ওই যে উপশক্তি স্তর বললাম যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, ওই উপশক্তি স্তরগুলো আরো বিন্যস্ত হয় বা ওর মধ্যে আরো ভাগ আসে। তো ওইটাকে, ওটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে। তো এইটাকে যে ওই ভাগগুলা বা ওই বিন্যাসগুলা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আমাদের চৌম্বক কোয়ান্টাম নাম্বার। সেটা হচ্ছে কি আমাদের চৌম্বক কোয়ান্টাম নাম্বার। এইটার আবিষ্কারক ছিল হচ্ছে বিজ্ঞানী জিম্যান। এটার আবিষ্কারক কে? দেখো কোয়ান্টাম, এটা ম্যাগনেট আছে না, দেখো মনে রাখবা কিভাবে, দাঁড়াও, ম্যাগনেটিক, তাই না, ম্যাগনেটিক না। তো দেখো ম্যাগনেটিক এর মধ্যে জি আছে, ম্যাগনেটিক আবিষ্কারক, আবিষ্কারক ম্যাগনেটিক জি আছে, আবিষ্কারক তাই জিম্যান, জিতে জিম্যান, জিতে জিম্যান, জিতে জিম্যান। তো আসলে এটা আর কখনো ভুলবা না। দেখো এটি প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় এম দ্বারা, ওই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, তাই এটাকে প্রকাশ করা হয় এম দ্বারা, ছোট হাতের এম, হ্যাঁ ছোট হাতের এম, ছোট হাতের এম দ্বারা। দেখো আর এম এর মান, এম এর মান প্লাস মাইনাস এল পর্যন্ত। অর্থাৎ এই কথাটার অর্থ কি, জিরো সহ, জিরো সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত, প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। এই কথাটার অর্থ হচ্ছে জিরো সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত, জিরো সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। এখন আমরা কি দেখছিলাম, প্রধান কোয়ান্টাম মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এন এর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দেখতেছে সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ডেন্ট, মানে এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল, এর মান যা হবে এম এর মান তার উপর দিয়েই আসবে। দেখো এটা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা শুরু থেকে আসি আবার, যে এন এর মান ধরলাম আমাদের জন্য 1, এন এর মান 1, তাহলে আমাদের এল এর মানটা এখানে লিখবো, এটা লিখবো এল এর মান, এখানে লিখবো এম এর মান, ঠিক আছে, দাঁড়ান, আর এখানে হবে হচ্ছে এন এর মান। তো এন এর মান হলো 1, এর জন্য এল এর মান হবে 1 এর জন্য কত বলতো, 0, 0। এবার 0 এর জন্য এন এর মান কি বলছে, 0 সহ প্লাস এল থেকে মাইনাস এল, ঠিক আছে 0 লিখলাম আগে, এন্ড প্লাস এল কি, প্লাস এল প্লাস 0 মাইনাস 0 সেম এর কথা, তাই এটা 0, ঠিক আছে। এবার মাইনে নিলাম 2, 2 হইলে আসছে 0 আর 1। এবার এই 0 এর জন্য এখানে তো 0 হবেই, মনে রাখবা প্রত্যেকটার জন্য নির্ণয় করতে হবে, প্রত্যেকটার জন্য নির্ণয় করতে হবে। শুধু এখানে 0 লিখলাম পরেরটা লিখবো না তা হবে না, প্রত্যেকটার জন্য এখানে লিখতে হবে। তোমার 0 সহ বলছে, তোমরা সংখ্যা রেখা জানো না, সংখ্যা রেখার মাঝখানে থাকে 0, এই পাশে থাকে মাইনাস, এই পাশে থাকে প্লাস, তাহলে আমরা সেইভাবে লিখবো, মাঝখানে লিখবো 0 এন্ড অন বলছে প্লাস এল থেকে মাইনাস এল, এল এর মান অন আছে, এল এর মান অন আছে, তাহলে মাইনাস অন কমা প্লাস ওয়ান, ঠিক আছে। এই যে দেখো আমাদের তিনটা পাই গেছি, মাইনাস ওয়ান প্লাস ওয়ান। আচ্ছা আসো 3, 3 তে আসবে কত, 0 1 2, 0 এর জন্য হচ্ছে 0,
অনের জন্য বের করছি আমরা -1 0 +1। এবার 2 এর জন্য আবার বের করব এভাবে -2 -1 0 +1 +2। ঠিক আছে, তো দেখো যে m দ্বারা কি বোঝানো যায়, আমরা ওই যে বললাম না অরবিটাল, যে শব্দটা নিয়ে এতক্ষণ গেজাইলাম যে হচ্ছে অরবিটাল অরবিট, আমরা প্রথমে পড়ছি শক্তি স্তর, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে পড়লাম উপশক্তি স্তর। শক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, এবারে উপশক্তি স্তরের মধ্যে আছে অরবিটাল। এই উপশক্তি স্তরের মধ্যে আছে অরবিটাল, এইটুকু খাতার এক কোণে একটু লিখে রাখো। এই উপশক্তি স্তরের মধ্যে আছে অরবিটাল, শক্তি স্তর কি m, উপশক্তি স্তর l, অরবিটাল m। বুঝছি, অরবিটাল হচ্ছে m দ্বারা প্রকাশ করা হয়। ক্লাস চলছে তো? আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে আমরা অরবিটাল পাইছি। ঠিক আছে, তো এই যে m এর মানগুলো যে আমরা পাইলাম, এবার যদি তোমাকে আমি বলি যে হচ্ছে তোমরা একটু বলো তো যে আমাদের 2 এর জন্য কোন উপশক্তি স্তরটা ছিল, sp না d? 2 এর জন্য কোন উপশক্তি স্তরটা ছিল, sp নাকি d? সেটা একটু আমাদের আগে বলো যে sp নাকি d। এইটুকু আশা করি সবাই লিখছো, এইটুকু মুসলাম। হ্যাঁ, এটুকু লিখে আমরা এখানে আরেকটা মান নির্ণয় করব। ধরো এবার 3 পর্যন্ত আসছি, এবার আমরা 4 এর জন্য নির্ণয় করি n 4 l m 4। m এর মানে 0 1 2 3। এবার দেখো 0 এর জন্য 0, 1 এর জন্য -1 0 +1। এবার আসো 2 এর জন্য -2 -1 0 +1 +2। আচ্ছা সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, তোমাদেরকে দেখবা মেসেঞ্জার গ্রুপে আমি 2টা ছবি দিয়েছি, ওই ছবি অ্যাডমিশন টেস্টে বলো একাডেমিতে বলো আঁকাইতে দেয়, তো ওইটা দেখেই অনেকে কষ্ট হয় যে কেমনে আঁকাবো, তো ওইগুলো আমি আজকে আঁকা শিখাবো। ঠিক আছে, শেষের দিকে আছে ওই টপিকটা, তো ওইটা আমি আঁকা শিখাবো। 3 এর জন্য দেখো কি বলছি, 0 তো থাকবেই, আর -l থেকে +l, তো -3 -2 -1 +1 +2 সরি +2 +3। ঠিক আছে, তো এটা আমরা পাইছি। এখন দেখো আমাদের নিচের টুকু আশা করি তুলছো সবাই। আমাদের এখানে একটা ব্যাগ 0 এর জন্য s উপশক্তি স্তর। এখন s এর অরবিটাল কয়টা, তাইলে s এর অরবিটাল কয়টা? 0। এর m এর মান কয়টা দেখো তো, একটা। m এর মান কয়টা? একটা। m এর মান একটা, তাহলে ওই সেম জিনিস, তাহলে এর অরবিটাল একটি অরবিটাল। ঠিক আছে, l ইজ ইকুয়াল, হ্যাঁ আচ্ছা একটু বড় করে লিখতেছি, l ইজ ইকুয়াল টু অন যদি নি, দেখো তো m এর মান কয়টা অনের জন্য? একটা, দুইটা, তিনটা। অনেক জন্য কি উপশক্তি স্তর ছিল? p। তো p তে কয়টা, তাহলে তিনটি অরবিটাল। আবার দেখো l এর মান আমাদের 2, 2 এর জন্য কি ছিল? sp, তারপর d। d তে তাহলে কয়টা দেখো তো, 2 এর জন্য কয়টা নির্ণয় করছি আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে d তে হচ্ছে আমাদের 5টি অরবিটাল। আচ্ছা এবার হচ্ছে l এর মান 3, এই যে 3 এর জন্য কয়টা পাইছি দেখো তো, গুনো 1 2 3 4 5 6 7। এখানে হচ্ছে এটা হচ্ছে f, 7টি অরবিটাল। ঠিক আছে, এই যে দেখো আমাদের এই জিনিসটা তোমরা এসএসসি তে অনেকে দেখছিলা যে হচ্ছে এস এর একটা অরবিটাল, পি তে 3টা, তারপর ডি তে 5টা, তে এফ এ 7টা, এই জিনিসটা অনেকেই দেখছো জানো, কিন্তু কেমনে আসে কিভাবে আসলো সেটা এবার আমরা দেখে নিলাম যে কিভাবে আসলে আসলো। এম মানে হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা, সেই এক একটার জন্য আমরা অরবিটাল বের করলাম। ঠিক আছে, তো দেখো এবার আমরা এস এ তো একটা অরবিটাল, তো ওটা কোনো ভাগ নাই। পি তে 3টা, এই 3টা কি কি একটু ব্র্যাকেট দিয়ে পাশে লিখে নাও, px py pz, এটা হচ্ছে আমাদের পি এর অরবিটাল। এবার আমাদের এই দুটো জানলেই হবে, পি আর ডি জানলেই হবে। এফ হচ্ছে অনেক জটিল, অনেক হার্ড। এফ এর তোমাদের ছবি দেখতে চাও, আমি তোমাদেরকে একটা ছবি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ওইটা থেকে একটু দেখে নিও। এফ আমাদের আঁকানোর বা জানার দরকার নাই, আঁকানোর শেখার দরকার নাই, এফ কোথাও আসে না। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের
ডি, ডি তে হচ্ছে এক্স ওয়াই, প্রথমে এক্স ওয়াই, তারপর ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তারপর হচ্ছে ডি জেড স্কোয়ার, তারপর হচ্ছে ডি অফ এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, নট মাইনাস ডি ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, নট মাইনাস। ঠিক আছে, তো আমরা এই 5টা অরবিটাল আর এই 3টা অরবিটাল একটু দেখে নিলাম। তো আমাদের এম এই পর্যন্ত। এখন বলো সবাই যে ভাইয়া এম বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ক্লিয়ার? সবাই আমাকে জানাও যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ক্লিয়ার। কয় পার্সেন্ট হয়েছে? 11, 13? রাখ কমেন্টটা। সবাই বলো যে এটা ক্লিয়ার, কমেন্ট দেখ একটু, কমেন্ট দেখ। আবিষ্কারকের নাম হচ্ছে তোমার সমারফিল্ড, বিজ্ঞানী সমারফিল্ড। নামটা আবার লিখছি। ও সরি সরি, এটা না। কোনটার ক্ষেত্রে জিজ্ঞাসা করছো তুমি? সহকারী কোয়ান্টাম সংখ্যা ছিল সমারফিল্ড, এটা হচ্ছে জিমেল, এটা হচ্ছে জিমেল। ক্লিয়ার ক্লিয়ার, সবাই বলছো ক্লিয়ার। ওকে, সবাই বলছো ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা আসো, চার্জ দে। আচ্ছা এবার আসো আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা চলে যাব। আমাদের লাস্ট অন কোয়ান্টাম সংখ্যা, লাস্ট অন। দেখো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন এটা হচ্ছে ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে, নিজ অক্ষের চারিদিকে কিভাবে ঘুরছে সেটি প্রকাশক সংখ্যা। প্রকাশক সংখ্যা, সেটি প্রকাশক সংখ্যা হচ্ছে আমাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন বিষয়টা কিরকম, বিষয়টা যদি তোমাদের একটু দেখাইতে চাই, ধরো এইটা হচ্ছে আমাদের, দেখে এই যে এইরকম ভাবে হচ্ছে আমাদের একটা 3D শেপে দেখাচ্ছি। তো ধরো এইটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর। এখন এর মধ্যে ইলেকট্রনের এই একটা অক্ষ আছে, ইলেকট্রন মনে করো এখানে ঘুরবে, তো এই একটা অক্ষ আছে। এখন আমাদের ঘড়ি যদি এই হয়, দেখো তো ঘড়ি যদি এই হয়, ঘড়ি কিভাবে ঘুরে বলো তো? এই যে এদিক থেকে এদিকে ঘুরে, এদিক থেকে এদিকে ঘুরে। এখন ইলেকট্রনটা কিভাবে ঘুরে? হয় ঘড়ির কাঁটার দিকে, না হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে হয় এদিকে ঘুরবে, না হলে ঠিক এর উল্টো দিকে ঘুরবে, তাই না? তো ধরে না ইলেকট্রনটা ঘুরে হচ্ছে, এই যে ধরো ঘড়িটাকে যদি তুমি এইভাবে ধরো, তাহলে হচ্ছে এই যে এইদিকে ঘুরছে, মনে করো এইদিকে ঘুরছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে ইলেকট্রনটা ঘুরছে, এই যে নিজের অক্ষকে কেন্দ্র করে এই যে এইভাবে ঘুরছে। আবার ধরো এই পাশে আর একটা ইলেকট্রন, সে ঠিক তার বিপরীত দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই যে যে ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে অরবিটালের মধ্যে, এই অরবিটালের মধ্যে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে এইটা প্রকাশ করা হয় যার দ্বারা, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো একে প্রকাশ করা হয় হচ্ছে এস দ্বারা, একে প্রকাশ করা হয় এস দ্বারা, প্রকাশ করা হয় এস দ্বারা, প্রকাশ করা হয় কি দ্বারা? এস দ্বারা। এস এর মান প্লাস মাইনাস হাফ, এস এর মান প্লাস মাইনাস হাফ। এইখানে মান বের করার কোনো ঝামেলা নাই, হয় প্লাস হাফ বসাবা নাইলে মাইনাস হাফ বসাবা, হয় প্লাস হাফ বসাবা নাইলে মাইনাস হাফ বসাবা। প্লাস মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, মাইনাস মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? এটা দ্বারা এই বোঝানো হয়। আচ্ছা, এস দ্বারা প্রকাশ করা হয়। এটার আবিষ্কারক ছিল হচ্ছে উলবেক ও গোল্ড স্মিথ। এটার আবিষ্কারক কে ছিল? বিজ্ঞানী উলবেক ও
গোল্ড স্মিথ, ঠিক আছে? এটা বানান ঠিক আছে কিনা আমি জানি না, দেখে নিও একটু তোমরা। আচ্ছা, এটা হচ্ছে উলবেক ও উলবেক। উলবেক কি নাম? উলবেক আর গোল্ড স্মিথ। উলবেক আর গোল্ড স্মিথ। এখন এর ইয়েটা আমাদের প্রয়োজনীয়তাটা বেশি দরকার, যে ইলেকট্রনের চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় এই যে ঘূর্ণনটা দিয়ে, এর প্রয়োজনীয়তাটা ইলেকট্রনের চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায়। এখন প্যাচ লাগে আমাদের এই জায়গায়, যখনই বলে যে ইলেকট্রনের চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় নিচের কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা, তোমরা ভাবো যে ঠিক আছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আছে, তাহলে ওইটা দিয়ে চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যাবে, কিন্তু বিষয়টা এরকম না। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তো এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবা। আবার ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি, ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি, ঠিক আছে? ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি ব্যাখ্যা করা যায়। তো শেষ আমাদের কোয়ান্টাম সংখ্যা ভাইয়া শেষ। এখন সবাই আমাকে একবার লাস্ট বার বলো যে হচ্ছে আমার চারটা কোয়ান্টাম সংখ্যা ভাইয়া পুরোপুরি ক্লিয়ার, চারটা কোয়ান্টাম সংখ্যা পুরোপুরি ক্লিয়ার। আজকে একদম কোয়ান্টাম সংখ্যা বেসিক দিছি, কোয়ান্টাম সংখ্যা বেসিক দিছি। কালকে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো পড়াবো, তারপর এই কোয়ান্টাম সংখ্যার সাথে ওইটার কম্বিনেশনে এর অ্যাডভান্স কিছু প্রয়োগ আছে, সেটা আমরা দেখব। তো এখন বলো যে কোয়ান্টাম সংখ্যা ক্লিয়ার, কোয়ান্টাম সংখ্যা ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা আমাদের লাস্ট টপিকে যাব। লাস্ট টপিকটা হচ্ছে আমাদের ওই যে সেই 58 শেখাগুলো দেখতে হবে। কোয়ান্টাম সংখ্যা ক্লিয়ার জানাও। ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার বলছো। আচ্ছা ঠিক আছে, আরো একজন কমেন্ট করো একটু দেখি। তোমরা কমেন্ট করো হাতে গোনা কয়েকজন, আমি দেখছি কমেন্ট করো হাতে গোনা কয়েকজন, কিন্তু এটা করবা না বুঝছো। তোমাদের কমেন্ট করানোর একটাই উদ্দেশ্য যে তোমরা যখন আমরা কোনো কোশ্চেন করি বা বলি ক্লিয়ার, তুমি ওইটা একবার করে তোমার পড়া হয় বা একবার করে রিমাইন্ড করা হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে ওকে, এবার আমরা এটার একটা কোশ্চেন দেখি। ধরো এটা কোশ্চেনটা কিরকম আসবে। ধরো এটা একটা কোশ্চেন এরকম আসতে পারে যে চতুর্থ শক্তি স্তরের একটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম নাম্বার এর সেট বের করো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমাদের কি হবে, আমাদের দরকার হচ্ছে শুরু থেকে, কারণ একটা কোয়ান্টাম সংখ্যা আর একটা কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। আলটিমেটলি সবগুলো ডিপেন্ডেন্ট হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, তো এন এর মান পাইলে আমরা বাকিগুলো পেয়ে যাব। তো দেখো আমাদের কি বলছে, চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, তাহলে চতুর্থ মানে 4, তাহলে n ইজ ইকুয়াল টু 4। n ইজ ইকুয়াল টু যদি 4 হয়, l এর মান কি বলছি, l এর মান হচ্ছে তোমার 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। l এর মান হচ্ছে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে আমরা সেটা বের করি, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এখন তুমি লেখা হচ্ছে 0 1 2 3 লিখলাম, n মাইনাস 1 3 লিখলাম। এবার l এর জন্য n এর মান, n এর মান কি বলছি, n এর মান হচ্ছে 0 সহ, 0 সহ, 0 সহ মাইনাস l থেকে প্লাস l, 0 সহ মাইনাস l থেকে প্লাস l। তাহলে এবার আমরা সেটা লিখি 0 সহ, তো 0 এর জন্য 0, 1 এর জন্য 0 তো থাকবেই, মাইনাস 1 প্লাস 1।
মনে রাখবা প্রত্যেকটার জন্য এল এর মান বের করবা, এল এর প্রত্যেকটা মানের জন্য এল এর মান বের করবা, কখনো একটার জন্য বের করে বসে থাকবা না। 2 এর জন্য -2 -1 0 +1 +2, 3 -3 -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, এই যে দেখো আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা সেটের মান বের হয়ে গেছে। এখন আমাদের এস এর মান বের করতে হবে। এস এস এর মানটা হবে এম, এস এর মানটা হবে এম ইন্টু প্লাস মাইনাস হাফ, এইভাবে লিখবা এম ইন্টু প্লাস মাইনাস হাফ। এস এর মান আমরা যখন এইরকম নির্ণয় করব এইটা হবে, দেখা যাচ্ছে এই পর্যন্ত? আচ্ছা দেখো এম এর মান কি, এম এর মান কত? এম এর জিরো, জিরো না কিন্তু এম গুণ বা কয়টা আছে সেটা হচ্ছে এম এর মান। 1 2 3, এখানে আছে একটা, তাহলে এই একটার জন্য এখানে হবে হচ্ছে 1 ইন্টু প্লাস মাইনাস হাফ, তো তুমি একবারে একটাই লিখো 1 ইন্টু প্লাস মাইনাস হাফ, মানে এখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা, তো তিনটার জন্য লিখো 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। 1 2 3 4 5, পাঁচটা আছে, তাহলে 5 ইন্টু প্লাস মাইনাস হাফ। এখানে কয়টা আছে? সাতটা, 7 ইন্টু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, এই যে দেখো আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা সেটের মান আমরা নির্ণয় করে ফেলবো। এইভাবে আমরা পরীক্ষার খাতায় লিখবো। আমরা আশা করি এখন কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে পারবো। এবার আসো আমাদের যে কথাগুলো বলছিলাম যে হচ্ছে এম এর মান যখন অরবিটালের আকৃতি বা উপশক্তি স্তরগুলোর আকৃতি আমরা দেখব। এখন আমরা শিখবো হচ্ছে আমাদের উপশক্তি স্তর বা এস পি ডি এইগুলোর যে অরবিটাল গুলো আছে, অর্থাৎ এদের যে উপশক্তি স্তরের যে বিন্যাস অরবিটাল সেইগুলোর আকৃতিগুলো দেখবো এবং এইগুলো আঁকা শিখবো। তো দেখো আমরা জানি যে এম এর মান এম যখন সরি এল যখন 0 তখন হচ্ছে এটা এস, আর এস এর আকৃতি কেমন? এস এর আকৃতি হচ্ছে গোলাকার, এস এর আকৃতি হচ্ছে গোলাকার। এই গোলাকারটা কেমন? গোলাকারটা হচ্ছে অক্ষ, তো অক্ষ হচ্ছে দেখো আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক তোমাদের প্রিয়ম ভাগ পড়াইছে না, সেই কার্তেশীয় স্থানাঙ্কে এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, এটা যদি হয় আমাদের জেড অক্ষ, ত্রিমাত্রিক 3D চিত্র, তো তাই ত্রিমাত্রিক, তো এইটা হচ্ছে সব জায়গায় সমানভাবে বিন্যস্ত, সব জায়গায় সমানভাবে বিন্যস্ত। এই যে এরকম সব জায়গায় সব অক্ষে সমান পরিমাণে বিন্যস্ত, যদি এটাকে তুমি দাগ টানো এটাই হবে সব অক্ষে সমান পরিমাণে বিন্যস্ত। এটা হচ্ছে আমাদের সেই এস অরবিটাল, এস উপশক্তি স্তর বা এস অরবিটাল যাই করো না কেন। আচ্ছা আসো, এসটা হচ্ছে গোলাকার। এবার আমরা আমাদের পি এর জন্য দেখব। এল এর মান যখন 1 তখন এটা কোন উপশক্তি স্তর? পি। পি এর জন্য এম এর মান পাইছিলাম 3টা, তো এম এর মান যদি আমরা 3টা পাই তাহলে পি এর অরবিটাল কয়টা? 3টা, সেই 3টা কি কি? পি এক্স, পি ওয়াই, পি জেড, পি এক্স, পি ওয়াই, পি জেড। আর এই পি এর আকৃতিটা কেমন? পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেল আকার। এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকার। এই ডাম্বেল আকার, ডাম্বেল দেখো না যে যারা জিম টিম করে, ডাম্বেল মাঝখানে ঘরের দুই পাশে মোটা থাকে, ওইটা হচ্ছে ডাম্বেল আকার। তো সেই ডাম্বেল আকার, তো এখন পি এক্স, পি ওয়াই, পি জেড ডাম্বেল আকারটা কিরকম? এই যে এইরকম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ডাম্বেল আকার। ঠিক আছে, তো দেখো এটা আমরা আঁকা শিখি। ধরো আমরা সবার আগে এক্স ওয়াই তিনটা আঁকাই নিই, যে তিনটা অরবিটাল আছে তিনটা আমরা আঁকাই নিই। ঠিক আছে, তো এখন দেখো এটা হচ্ছে আমরা দিব এক্স, এইটা দিব ওয়াই, এটা দিব এক্স, এটা দিব ওয়াই, এটা এক্স ওয়াই, এখানে একটা বাড়তি হবে জেড, এখানে একটা জেড, এখানে একটা হবে জেড। ঠিক আছে, এখন আমাদের অরবিটাল কি হবে? অরবিটাল আমরা বলছি যে পি এক্স, যখন তুমি ধরো এটা তুমি পি এক্স আঁকাবা, পি এক্স আঁকাবা তখন এই অরবিটালটা হবে এক্স অক্ষ বরাবর, মানে এই যে যে আমাদের এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর এই জিনিসটা থাকবে।
তো সাউন্ড কি এখন আছে? সবাই আমার একটু বলো যে ভাইয়া পি এর অরবিটাল গুলো আঁকাইতে পারবো, সবাই একটু জানাবো যে ভাইয়া পি এর অরবিটাল গুলো আঁকাইতে পারবো। সাউন্ড আসছে, এখন সাউন্ড আসছে। সবাই বলো যে ভাইয়া পি এর অরবিটাল গুলো আঁকাইতে পারবো। না না, ইয়ারফোন টানাটানি করার কিছু নাই, এই মাইকটা অফ হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এই যে যখন পি এক্স আঁকাবা তখন এক্স অক্ষ বরাবর ডাম্বেলটা আঁকায় দিবা। যখন পি ওয়াই আঁকাবা ওয়াই অক্ষ বরাবর ডাম্বেলটা আঁকায় দিবা। যখন জেড আঁকাবা জেড অক্ষ বরাবর ডাম্বেলটা আঁকায় দিবা। হয়ে গেল আমাদের পি এক্স ওয়াই জেড। সবাই দেখো তো এই জিনিসটা এবার আমরা বুঝছি কিনা, সবাই আমাকে জানাও যে ভাইয়া এই এক্স ওয়াই জেড পর্যন্ত, পি এক্স ওয়াই জেড পর্যন্ত বুঝছি। তাহলে আমি সামনে এগোই, সবাই কমেন্ট করো। বুঝলি? আচ্ছা ঠিক আছে, এবার আসো আমাদের ডি অরবিটাল। এল এর মান যখন এল ইজ ইকুয়াল টু 2, তখন আমরা পাইছিলাম ডি। ডি এর জন্য আমাদের অরবিটাল কয়টা ছিল? ডি এর জন্য অরবিটাল ছিল 5টা। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমাদের এই জিনিসটা হচ্ছে একবার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আঁকাইতে দিছিল। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় রিটেন আছে, তো তো ওইখানে হচ্ছে এই জিনিসটা একবার আঁকাতে আসছিল। তো এই জিনিসটা আমাদের শেখা খুবই দরকার, আমাদের একাডেমিক পরীক্ষাতেও আসে। এইবার তোমাদের জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে এই যে এই তিনটা আগে আঁকাই না। ঠিক আছে, এই তিনটাই বেশি ঝামেলা হয়, এই তিনটা আগে আঁকাবো, এই তিনটা পরে আঁকাচ্ছি। দেখো এই যে আগে, তার আগে একটা কথা বলি, এইটুকুকে বলা হয়, এই তিনটাকে আচ্ছা আগে আঁকায় নি, দেখলে বুঝতে পারবা ভালো। ধরো তিনটার জন্য তিনটা অক্ষকে আমরা আঁকাবো, এই যে ঠিক আছে আঁকাইলাম। এভাবে করে তিনটা অক্ষ আঁকাই নিলাম, দেখা যাচ্ছে এই পর্যন্ত? ওকে ঠিক আছে, আঁকাইলাম। এবার আমাদের কাহিনী হবে যে হচ্ছে আমরা, দেখো তো এই যে দেখো আমি লাল অংশ যেটুকুতে দেব, এই চতুর্ভাগটা বা এই অংশটা, এই অংশটা, আর হচ্ছে নীল কই, এই যে নীল যে অংশটা, ঠিক আছে, এই যে এই চারটা অংশ। ধরো আমরা যদি মার্কিং করি এই তিনটা অক্ষ আঁকায় 1 2 3 4 5 6, তাহলে আমাদের মার্ক করবা কোন কোন অংশটা, মানে যে অংশগুলো আমাদের কমন থাকবে 2 3 5 6, 2 3 5 6 এইগুলো হচ্ছে আমাদের কমন থাকবে, যে এইগুলোতেই আমরা আঁকাবো। ঠিক আছে, তো আমরা এই তিনটাতেই সেম ভাবে একটু মার্ক করে ফেলি। ঠিক আছে, এই যে তোমরা মার্ক করে নিলাম। আর হচ্ছে রেড, ঠিক আছে, ওকে। আর এখানে এটা রেড, আচ্ছা ঠিক আছে। তো দেখো এবার আমরা আঁকানোর সময় কি করব, এইগুলাতে আমরা ডি অরবিটালের আকৃতিটা হচ্ছে এই যে যে ডি, এই ডি এর আকৃতিটা হচ্ছে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। এই ডি এর আকৃতিটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেলটা কিরকম, ধরো এই একটা ডাম্বেল, এর সাথে তোমার আরেকটা ডাম্বেল থাকবে, এই হচ্ছে ডাবল ডাম্বেল। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আঁকায় ফেলবো। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই প্রত্যেকটা যেগুলো মার্ক করছি এখানে এক একটা করে ডাম্বেল আঁকায় দেয়। এই একটা আঁকাইলাম, এবার এর জন্য এখানে একটা আঁকাইলাম, এখানে একটা আঁকাইলাম, এখানে একটা আঁকাইলাম। ঠিক আছে, এই একটা আঁকাইছি, শেষ। এই একটা আঁকাইছি, সেম ভাবে সব জায়গায় আঁকায় ফেলো, মার্ক করা অংশগুলোতে আঁকায় ফেলো।
এখানে একটা টাইছি, একটা টাইলাম, একটা পেলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের আঁকানো কিন্তু শেষ। এখন কথা হচ্ছে কোনটা এক্স ওয়াই, কোনটা ওয়াই জেড, কোনটা জেড এক্স। আমরা নরমালি জানি যে হচ্ছে আমাদের যে সাধারণ হিসাব সেটাতে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, সরি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাই না? এটা হচ্ছে আমরা জানি, কিন্তু আমরা অক্ষ কিন্তু আমাদের হাতে, অক্ষ আমরা চেঞ্জ করতে পারি, চাইলেই আমরা অক্ষ চেঞ্জ করে দিতে পারি। তো আমরা সেই কাজটাই করব, অক্ষ চেঞ্জ করব। এখন তুমি যদি এটাকে ডি এক্স ওয়াই ধরলাম এটা ডি এক্স ওয়াই, তাহলে কি করতে হবে? দেখো প্রথমে আছে এক্স, প্রথমে কি আছে? প্রথমে এক্স তারপর ওয়াই না? তাহলে তোমার সাধারণ হিসাবে যে অক্ষটা এক্স ছিল, তোমার প্রথমে যেটা থাকবে সেটা সেই এক্স অক্ষের জায়গায় বসাবা। ধরো এখানে এক্সই আছে তাই এক্স বসাইছি। এবার ধরো ওয়াই, এবার প্রথমটার পরে দ্বিতীয়তে যেটা থাকবে সেটা বসাবো, সাধারণ হিসাবে ওয়াই যেখানে সেইখানে, তো ওয়াই এর জন্য এটা ওয়াই, আর বাকি থাকবে যেটা সেটা পরবর্তী। এবার দেখো ধরো এইটা হচ্ছে আমাদের, এটাকে তুমি ধরলা হচ্ছে ডি ওয়াই জেড। এখন তুমি ধরো জি ওয়াই জেড। দেখো আমরা কি বলছি, প্রথমে যেটা থাকবে সেইটাকে বসাবো, নরমালি যেখানে এক্স বসে সেইখানে প্রথমে যেটা থাকে সেখানে বসাবো, নরমালি যেখানে এক্স থাকে সেইখানে। তো আমরা এখানে বসাই, এক্স থাকে হচ্ছে আমাদের এই অক্ষে, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই। এবার পরে যেটা থাকবে সেটাকে বসাবো, নরমালি যেখানে ওয়াই থাকে সেখানে, তো এখানে জেড বসাই দিলাম, হয়ে গেল আমাদের ওয়াই জেড। আচ্ছা এবার আসো ডি জেড এক্স। আচ্ছা এখানে জেড এক্স কি বলছি, প্রথমে যেটা থাকবে সেটাকে বসাবো এক্স অক্ষের জায়গায়, বসাইলাম জেড। মাতব্বাড়ি করে আবার এক্স পাই এক্স বসাই দিও না, প্রথমে যেটা থাকবে সেইটা এক্স এর জায়গায় বসবে। এবার এক্স বসবে কোথায়? এখানে পরে যেটা থাকবে সেটা বসবে ওয়াই এর জায়গায়, তাহলে ওয়াই এর জায়গায় বসাই দিলাম, ঠিক আছে। দেখো আমাদের অরবিটাল আঁকানো শেষ। এগুলোকে যদি একটু মুছে দিই তাহলে একটু ফ্রেশ লাগবে, দেখো ঠিক আছে। আচ্ছা দেখো এবার আমাদের বাকি আছে কি, এক্স হইছে ওয়াই হইছে জেড, বাকি জেড দিয়ে দিলাম, জেড হইছে ওয়াই হইছে এক্স, বাকি এক্স দিয়ে দিলাম, এক্স হইছে জেড হইছে ওয়াই, ওয়াই দিয়ে দিলাম, শেষ। দেখো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স আমাদের আঁকানো শেষ, আঁকা শেখা শেষ। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। সবাই বলো ভাই এই তিনটা ক্লিয়ার, তারপরে বাকি দুইটা সহজ, বাকি দুইটা দেখা দিচ্ছি। আচ্ছা তো বাকি দুইটা দেখানোর আগে একটু বলি, দেখো তো এই যে এই অরবিটালের এই অরবিটাল গুলা, এই লোব গুলা বা এই যে একটা ডাম্বেল, এগুলো কোনো অক্ষে নাই, এগুলা কোনো অক্ষে নাই, কোনো অক্ষের সাথে নাই, না আছে এক্স অক্ষে, না আছে ওয়াই অক্ষে, না আছে জেড অক্ষে, কোনটার সাথে নাই। তো এই তিনটাকে আমরা বলি হচ্ছে, এই তিনটাকে এই জন্য বলা হয় হচ্ছে, এখানে একটু লিখে নাও তোমরা, এটাকে বলা হয় হচ্ছে টি টু জি সেট, বা নন এক্সিয়াল, নন এক্সিয়াল অরবিটাল। কারণ কি? কারণ এগুলো কোনো অক্ষেই নাই, এই জন্য বলা হচ্ছে টি টু জি সেট বা নন এক্সিয়াল অরবিটাল। এই লাইনটা দেখবা বইয়ে কোন জায়গায় যেন ছোট্ট করে একটু লেখা আছে, কিন্তু কেন লেখা আছে সেটা ব্যাখ্যা করা নাই। তো আমরা এই চিত্র থেকে বুঝে নিলাম যে যে এক্স অক্ষেও নাই, ওয়াই অক্ষেও নাই, জেড অক্ষেও নাই, তাই জন্য এটার নাম, স্পেশাল নাম হচ্ছে টি টু জি সেট, আর এটা হচ্ছে নন এক্সিয়াল অরবিটাল, এগুলো হচ্ছে নন এক্সিয়াল অরবিটাল। এবার আসো, আচ্ছা ওরা কি কমেন্ট করছে যে ক্লিয়ার কিনা, কি দেখা যাচ্ছে না এখানে? আচ্ছা আচ্ছা আসো দেখো, আমি বলি কিনা বলি না সেটা ক্লাসের শেষ অবধি দেখো, বলবো কিনা বলি নাই তো। এবার আসো, আমরা এই তিনটা তো বুঝলাম, এবার আমাদের বাকি দুইটা, এইটা যদি আমরা এক্স অক্ষ ধরি, এই যে একটা চেঞ্জ করলাম, ঠিক আছে। তো এখানে আমরা গতানুগতিক ধারায় কাজ করব, যে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে জেড বললাম। এবার আমাদের টার্গেট হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা কি করবো, অক্ষ বরাবর বসাই দিব, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অক্ষ বরাবর বসাই দিব। এই যে মনে করো এক্স এর জন্য এই, ঠিক আছে, ওয়াই এর জন্য
এই ঠিক আছে, এই যে দেখো বসাই দিচ্ছি, এই যে আমাদের এক্স ওয়াই, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হয়ে গেছে। এবার জেড স্কয়ারের ক্ষেত্রে, জেড স্কয়ারের ক্ষেত্রে কি করি আমরা, জেড এর সরি না, এটাকেই ধরে নাও তুমি জেড, এটাকেই ধরলা জেড, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমাদের জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, অক্ষ যেখানে দিবা সেখানেই আঁকাবো। আচ্ছা দেখো, এবার জেড, জেড স্কয়ার, স্কয়ারের জন্য কি জেড, মানে কি জেড এর উপর দুইটা আছে, তো এটাকে বোঝাই হচ্ছে আমরা এইভাবে এইরকম একটা গোল দিয়ে, ঠিক আছে, এখানে একটা গোল দিয়ে হচ্ছে এই জিনিসটা বোঝানো হয় যে জেড স্কয়ার, এরকম একটা গোল দিয়ে বোঝানো হয় জেড স্কয়ার। মোটেও কিন্তু এটা এস না, এটা জেড এর উপরই এইরকম আরেকটা ডাম্বেল, কিন্তু তুমি শুধু ডাম্বেলটার মাথাটা দেখতে পাচ্ছ, এই জন্য বলা হয় হচ্ছে জেড স্কয়ার। এখন এই ডাম্বেল বুঝলাম, আঁকানো বুঝলাম, এখন তোমাদের দুইটা প্রশ্ন আসে, দুইটা শব্দ দিয়ে দুইটা প্রশ্ন আছে। শব্দ দুইটা হচ্ছে, একটা শব্দ হচ্ছে লোড, একটা শব্দ হচ্ছে লোড, আর একটা হচ্ছে নোড। একটা শব্দ হচ্ছে লোভ, একটা হচ্ছে নোড। এখন নোড কি, লোভ কি? এই যে সেই প্রথমে বলছিলাম না ইলেকট্রন মেঘ, ইলেকট্রন মেঘ। এখন আমরা যে এত যাবৎকাল দেখে আসলাম যে ইলেকট্রন হচ্ছে এই কক্ষপথে অমুক কক্ষপথে তমুক কক্ষপথে ঘুরতেছে, আসলে কক্ষপথ গুলা এক্সিস্টই করে না, ওর কোনো অস্তিত্বই নাই। ইলেকট্রন পরমাণুর চারপাশে ধরো এই যে এরকম মেঘ যেমন দেখো না ঘন ঘন হয়ে থাকে, তো এরকম ভাবে থাকছে। এই যে ধরে নাও এটা গোলাকার, ধরলাম এটা গোলাকার, তারপর ধরো এটা এরকম করে এরকম আছে ডাম্বেলের মতো করে। তো যখনই এটাকে আমরা এরকম ডাম্বেল আকারে পাই মেঘের ঘন মেঘটা, তখন এটাকে বলি এস, এটাকে বলি পি। আর যখন এরকম দুইটা ডাম্বেল পাই তখন বলি ডি। তো কি ইলেকট্রন মেঘের ঘনত্বের উপর ভিত্তি করে হচ্ছে আমরা অরবিটাল গুলোকে নির্ণয় করি। তো এখন লোভ হচ্ছে কোনটা, যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি, যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি। এখন দেখো এই যে একটা ডাম্বেল, ডাম্বেলের মধ্যে এই যে এই জায়গাগুলোতে ধরো এখানে ইলেকট্রন আছে, এখানে আছে। এখন দেখো তো এই জায়গাটায় ইলেকট্রনটা অনেক বেশি না, এই জায়গাটায় অনেক বেশি না ইলেকট্রনের ঘনত্ব এই জায়গার তুলনায়, তাহলে কি এই অংশটাকে বলা হচ্ছে আমাদের লোভ। লোভে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি। এই যে এই অংশটাকে কি বলবে, এখান দিয়ে ধরো যদি ইলেকট্রন থাকে, তাহলে ধরো যে এইখানের তুলনায় এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এই অংশটাকে বলা হচ্ছে আমাদের লোভ। আর নোড কোনটা, নোড হচ্ছে এই যে ধরো নোড কেমনি দেখাই, আচ্ছা দাঁড়াও, নোড ধরো এইটা হচ্ছে তোমার একটা, ধরে নাও এটা হচ্ছে আমাদের পি, তো পি তে এইখানে এখানে আছে, তো এইটা আমাদের একটা লোভ, এইটা একটা লোভ, ঠিক আছে। এবার এর মাঝখান দিয়ে ধরো যদি আমি দেখাই, এই যে এইরকম ভাবে কাল্পনিক ভাবে একটা তল তুমি চিন্তা করো, এই যে দুইটা লোবের পয়েন্ট যেখানে মিটিং পয়েন্ট, এই জায়গায় কি ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রন মেঘের ঘনত্ব, এই যে যেটা বললাম ইলেকট্রন মেঘ, সেই মেঘের ঘনত্বটা কম বা ইলেকট্রন এখানে নাই বললেই চলে। তো সেই যেখানে ইলেকট্রন নাই বললেই চলে বা যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক কম, সেই জায়গাটাকে বলে হচ্ছে আমাদের নোড, সেই জায়গাকে বলা হচ্ছে নোড। বা আর এই যে তলটা আমরা আঁকছি, এই যে তলটা আঁকছি, এটাকে বলা হয় হচ্ছে নোডাল তল, নোডাল তল। এবার বলো, এবার একজন কমেন্ট করছিলা, কি নাম যেন ওর, সোমা, সোমা তুমি বলো যে তুমি যেটা কমেন্ট করছিলা সেটা তুমি এখন পাইছো কিনা, ক্লাসে পাইছো কিনা বলো। আর হচ্ছে ও এইটাকে আরেকটু বলি, দেখো আমাদের এইটুকুর একটা নাম আছে, এইটা হচ্ছে আমাদের ডি জেড স্কয়ার, এটা হচ্ছে আমাদের ডি জেড স্কয়ার। দেখো এই দুইটা অরবিটালি কি এই আমাদের অক্ষ বরাবর আছে, তো এই দুইটাকে বলা হয় হচ্ছে ইজি সেট বা হচ্ছে অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল অরবিটাল, অ্যাক্সিয়াল অরবিটাল, ঠিক আছে, ইজি সেট বা অ্যাক্সিয়াল অরবিটাল। এটা হচ্ছে টি টু জি আর এটা হচ্ছে ইজি, ঠিক আছে, ওকে। তো আমাদের ডি অরবিটালও আঁকানো শেষ, আমাদের কোয়ান্টাম সংখ্যা শেষ, অরবিটাল আঁকানো শেষ। সবাই বলো যে ভাই এই পর্যন্ত সবার ক্লিয়ার, সবাই জানাও যে ভাই ক্লিয়ার। ক্লাস কতক্ষণ হয়ে গেছে রে? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা এখনই শেষ করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো সবাই একটু জানাও যে ভাই ক্লিয়ার, তাহলেই আমি শেষ করব। বেশি
ক্লিয়ার বলছো, ক্লিয়ার, ওকে। এবার হচ্ছে আমরা তোমাকে বলছিলাম বই নিয়ে একটু কথা বলবো, বইটা নিয়ে বলেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমাদের ক্লাসের টপিক শেষে আমরা বই নিয়ে বলেই ছেড়ে দিই। দেখো, আমাদের হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইটারের বই চলে, তো স্ট্যান্ডার্ড কিছু বই আছে। তার মধ্যে সবার টপ লিস্টে আছে হচ্ছে আমাদের হাজারি স্যারের বই। তারপরেই আছে হচ্ছে আমাদের সঞ্জিত কুমার ঘোষ স্যারের বই। তারপর আছে হচ্ছে কবির স্যার। আর আছে হচ্ছে তোমার লিঙ্কন স্যার। আচ্ছা, এই চারটা দেখলেই আমাদের হচ্ছে, হ্যাঁ। তো দেখো, এই চারটা বই আমাদের হচ্ছে সবচেয়ে বেশি চলে বা বিভিন্ন এলাকায় পড়ায়। এর মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড বা তুমি যে কোনো সাল বলো, যে কোনো ভ্যালু বলো, যেগুলো সবচেয়ে স্ট্যান্ডার্ড মান ধরা হয় হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ের থেকে। বা তুমি যদি যাদের মেডিকেল টার্গেট, যাদের হচ্ছে মেডিকেল টার্গেট, তারা হচ্ছে শুরু থেকে হাজারি স্যারের বইটা সুন্দর করে পড়বা। একাডেমিক প্লাস মেডিকেল, একাডেমিক প্লাস মেডিকেল টার্গেট যাদের, সুন্দর করে পড়বা, প্লাস হাজারি স্যারের বইয়ের অনুশীলনী গুলো সুন্দর করে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা অনেক এগোয় থাকবা, অন্যান্যদের তুলনায় অনেক এগোয় থাকবা। যারা শুরু থেকে হাজারি স্যারের বইয়ের অনুশীলনী বুঝে বুঝে প্রত্যেকটা টপিক অনুযায়ী সলভ করবে, তারা মেডিকেলে যারা অ্যাসপিরেন্ট তারা অনেক এগোয় থাকবে। আচ্ছা, এবার আসি সঞ্জিত কুমার ঘোষ স্যারের বই। সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইও ভালো, অনেকেই একাডেমিকের জন্য পড়ে। একাডেমিক আর যাদের হচ্ছে সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইয়ে অনেক টাইপের ম্যাথ বেশি দেয়া আছে, এই হাজারি স্যারের বইয়ের তুলনায় কিছু টাইপের ম্যাথ বেশি দেয়া আছে বা কিছু টপিক এক্সট্রা আছে। তো সেইটা এইগুলো হচ্ছে তোমরা তোমাদের যাদের বুয়েট বা ইঞ্জিনিয়ারিং টার্গেট, তারা হচ্ছে এই বইটা ফলো করে। আর কবি স্যারের বই হচ্ছে, কবি স্যারের বই হচ্ছে মেডিকেল এর জন্য ফলো করা হয়, মেডিকেলের জন্য বেশি ফলো করা হয়। আর লিঙ্কন স্যার ইঞ্জিনিয়ারিং। তো আমরা এখানে ভাইয়া, তাহলে কি আমি যখন আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, তাহলে কি আমার এই সঞ্জিত কুমার ঘোষ স্যার আর লিঙ্কন স্যার দুইটাই পড়া লাগবে? মোটেও না। তুমি একটা খুব ভালো করে পড়ো। ধরো তুমি সঞ্জিত কুমার ঘোষ স্যার খুব ভালো করে পড়লাম, ঘোষ স্যারের প্রত্যেকটা ম্যাথ, বইয়ের প্রত্যেকটা ম্যাথ তোমার একদম নখদর্পণে আছে, একদম ভালোভাবে সলভ করা আছে টপিক ওয়াইজ, তুমি তাইলেই না। আবার হাজারি স্যারের বই, ধরো না তোমার ঘোষ স্যার পড়া নাই, কিন্তু তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট, হাজারি স্যারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ কমপ্লিট করা আছে, প্রত্যেকটা টপিক তোমার কাছে ক্লিয়ার, এনাফ, আর লাগবে না। আর আমরা কি করছি, আমরা হচ্ছে তোমাদের সাইকেল 2 তে তোমাদের প্রিয়ম ভাইয়া 5টা স্যারের বই নাম বলছে সম্ভবত, সাইকেল 2 তে তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের নোট বানাচ্ছি, প্র্যাকটিস শিট বানাচ্ছি, কাজ চলছে, রেগুলার কাজ করা হচ্ছে। তো আমরা করছি কি, যে এই 4টা বই থেকেই তোমাদের যে 5 লাইন বা ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট টপিক যেটা একটা বইতে নাই আর একটা বইতে আছে, সেগুলো তুলে তুলে তোমাদের জন্য নোট বানাচ্ছি। তো এটা থাকবে তোমার, এই জন্য হবে কি, তোমরা জাস্ট একটা বই স্ট্যান্ডার্ড ধরে, এই হাজারি স্যারের বইটা কিনবা, কিনে হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে এইটাই পড়তে থাকবা রেগুলার। আর বাদ বাকি বইয়ের যে এক্সট্রা ইনফরমেশন, ম্যাথ বলো যাই বলো না কেন, সবই হচ্ছে আমরা তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? আর এইগুলা, এই কয়টা বই থেকে যে যেটা পারো সে একটা বই নিজের সংগ্রহে রাখবা, পড়বা। আর সবাই চেষ্টা করো আর কিছুদিন পরে বই কেনা, সম্ভবত নতুন বই বাজারে আসবে, তো কিছুদিন পরে বই কেনার। আর এখন যা বইয়ের যা যা লাগবে সবকিছু আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।